এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল টিউটোরিয়াল হোম মাই ইলেকট্রিক্যাল। তো আজকের ভিডিওতে আমি ইলেকট্রিক্যাল মেশিনের একটা টপিক সম্বন্ধে ইম্পর্টেন্ট টপিক সম্বন্ধে আলোচনা করব। এই টপিকের সম্বন্ধে তোমরা কম বেশি সবাই ওয়াকিবহাল। যেমন ধরো বিএইচ কার্ভ, ঠিক আছে? বিএইচ কার্ভে তোমার জানো যে ফ্লাক্স ডেনসিটি আর ম্যাগনেটাইজিং ফোর্সের মধ্যে যে কার্ভটা উৎপন্ন হয় সেই কার্ভটাকে আমরা বিএইচ কার্ভ বলি। এই বিএইচ কার্ভকে আমরা হিস্টেরিসিস লুপও বলি। এরপরে যেটা তোমরা জানো না সেটা হচ্ছে এই বিএইচ কার্ভের সঙ্গে হারমোনিক্সের রিলেশনটা কি, বা হারমোনিক্স কিভাবে উৎপন্ন হয়। আর তোমরা বলো বিএইচ কার্ভটাকে হিস্টেরিসিস লুপ বলা হয়। এই হিস্টেরিসিসটা কোথা থেকে আসে, হিস্টেরিসিস কিভাবে জেনারেট হয়, সেই সব সম্বন্ধে আজকের ভিডিওতে আমি আলোচনা করব। তো আজকের ভিডিওতে আমি আলোচনা করব যে বিএইচ কার্ভের সঙ্গে হারমোনিক্সের রিলেশন কি। সেটা জানার পূর্বে আমাকে জানতে হবে বিএইচ কার্ভটা কিভাবে কনস্ট্রাক্ট হয়। মানে এই বিএইচ কার্ভটা কিভাবে কনস্ট্রাক্ট হয় সেটা জানার জন্য আমি 6টা স্টেপে আমি বিএইচ কার্ভটাকে কনস্ট্রাক্ট করেছি। 6টা স্টেপে বিএইচ কার্ভটাকে পুরোটাকে এক্সপ্লেন করার চেষ্টা করেছি। তো এই কনস্ট্রাকশন সম্বন্ধে জানার পূর্বে আমাকে কিছু রিলেশন সম্বন্ধে জানার দরকার। সেটা হচ্ছে যেমন ফ্লাক্স ডেনসিটি বি ইকুয়াল টু ফাই বাই এ, আমরা এটা সবাই জানি। যদি এটা আমার কনস্ট্যান্ট হয়, যদি এটা আমার কনস্ট্যান্ট হয় তাহলে আমার কি হবে, ভি প্রপোর্শনাল টু ফাই। ভি মানে ফ্লাক্স ডেনসিটি। আর আমরা কি জানি, ম্যাগনেটাইজিং ফোর্স বা এইচ ইকুয়াল টু এন আই বাই এল। এখানে আই হচ্ছে কারেন্ট আর এল হচ্ছে লেন্থ অফ কয়েল আর এন হচ্ছে নাম্বার অফ টার্ন। যদি নাম্বার অফ টার্ন আর লেন্থ এগুলো যদি কনস্ট্যান্ট হয় তাহলে এখান থেকে আমরা কি পেয়ে যাচ্ছি, এইচ প্রপোর্শনাল টু আই। ঠিক আছে? তাহলে আমরা যেটাকে বলি বিএইচ কার্ভ, বিএইচ কার্ভ সেটা প্রপোর্শনাল টু মানে ইকুইভ্যালেন্ট টু বিএইচ কার্ভে যেটা আমরা বলি সেটা ইকুইভ্যালেন্ট টু আমাদের ফাই আই কার্ভ। ঠিক আছে? এটা ক্লিয়ার? বিএইচ কার্ভটা আমার ফাই আই কার্ভের ইকুইভ্যালেন্ট। ঠিক আছে? এরপরে আমরা কনস্ট্রাকশনের দিকে নজর দিই। ঠিক আছে? আমাদের এখানে স্টেপ 1। এরপরে আমরা যেহেতু আমরা এইচ প্রপোর্শনাল টু আই এবং বি প্রপোর্শনাল টু ফাই, তো আমরা যেভাবে কারেন্টের সাইনোসয়েডাল ওয়েতে ভ্যারিয়েশন হয় সেই ভ্যারিয়েশন অনুসারে বিএইচ কার্ভটাকে কনস্ট্রাক্ট করার চেষ্টা করব। মানে এটার সঙ্গে এটা মিলিয়ে কনস্ট্রাক্ট করার চেষ্টা করব। ঠিক আছে? এরপর ইনিশিয়ালি যখন কারেন্ট আমার সাইনোসয়েডাল ওয়েতে বাড়ে, কারেন্ট সাইনোসয়েডাল ওয়েতে বাড়ে ইনিশিয়ালি এ পয়েন্ট পর্যন্ত, ইনিশিয়ালি আমার এ পয়েন্ট পর্যন্ত, এই যে এ পয়েন্ট পর্যন্ত, তো আমার বিএইচ কার্ভের আমাদের আইটা বাড়ছে, আই বাড়া মানে আমাদের এইচটাও বাড়ছে। এই এরপরে ম্যাগনেটাইজিং ফোর্স এইচটাকে বাড়া মানে আমার কি হচ্ছে, এই যে আমার ফ্লাক্স ডেনসিটি এ পর্যন্ত ইনক্রিজ করছে, পয়েন্ট এ পর্যন্ত ইনক্রিজ করছে। আমার যেহেতু এইচ আইটা বাড়ছে এই ডাইরেকশনে সাইনোসয়েডাল ওয়েতে, তো এইচ বাড়ছে, এইচ বাড়ার সঙ্গে সঙ্গে কি আমার ইনিশিয়ালি ফ্লাক্স ডেনসিটি এ পয়েন্ট পর্যন্ত ইনক্রিজ করছে। বুঝতে পেরেছো সবাই স্টেপ 1টা? আশা করি স্টেপ 1টা বোঝা গেছে। এরপরে আমি যাই স্টেপ 2 এর দিকে। ঠিক আছে? এরপরে যখন আমার এ পয়েন্ট পর্যন্ত ইনিশিয়ালি বেড়ে গেল, এবার সাইনোসয়েডাল ওয়ে তো আবার ডিক্রিজ হবে, ডিক্রিজ হয়ে একসময় জিরো হয়ে যাবে। তো আইটা একসময় তো জিরো হবে, আইটা জিরো হওয়া মানে আমার কি এইচটাও একসময় জিরো হবে। এরপরে আমার এইচটাকে যদি জিরো করা যায় তখন কি দেখা যায় যে আমাদের ফ্লাক্স ডেনসিটি মানে আগের পথে যেভাবে বেড়েছিল সেভাবে কিন্তু এটা সেই পথে কমে আসে না, কিছুটা আমার ফ্লাক্স ডেনসিটি থেকেই যায়। সেই প্রকারটিকে বলে আমার রিটেনটিভিটি। মানে কি, অ্যাকচুয়ালি এই মানে আইটা জিরো হয়, আইটা জিরো হওয়া মানে যখন আমার এইচটা জিরো হয়
এইচটা যখন জিরো হয় তখন আমার কিছুটা ফ্লাক্স ডেন্সিটি থেকেই যায়, সেটাকে আমরা বলি, সেই প্রপার্টিটাকে আমরা বলি রিটেনটিভিটি। এখানে আইটা কবে বি বি পয়েন্ট পর্যন্ত গেল, বি পয়েন্টে যে জিরো হয়ে গেল মানে এইচটাও জিরো হয়ে গেল, ঠিক আছে। এইচটা জিরো হওয়া সত্ত্বেও আমার ফ্লাক্স ডেন্সিটি বি জিরো হচ্ছে না। ফ্লাক্স ডেন্সিটি বি জিরো হওয়ার জন্য আমাকে আরো এইচটাকে আরো কমাতে হবে, ফ্লাক্স ডেন্সিটি বি কে জিরো হওয়ার জন্য আরো কমাতে হবে। কিন্তু আমার এই যে বি পয়েন্টে মানে যখন আমার এইচ জিরো তখন আমার ফ্লাক্স ডেন্সিটি জিরো নয়, সেই পয়েন্টটাকে আমরা বলি বি। আর এটাকে বলে আমাদের এই বি থেকে এটাকে আমরা বলি রিটেনটিভিটি, এই প্রপার্টিটাকে বলে আমাদের রিটেনটিভিটি। মানে যখন আমার এইচ জিরো হয়ে যায় কিন্তু ফ্লাক্স ডেন্সিটি জিরো হয় না, এই পয়েন্টটিকে আমরা রিটেনটিভিটি বলি। এবার কোশ্চেন আছে রিটেনটিভিটি কেন অ্যারাইজ করে? রিটেনটিভিটি অ্যারাইজ করে কারণ আমরা জানি ম্যাগনেটিক মেটেরিয়ালে একটা রেসিডুয়াল ম্যাগনেটিজম সবসময় থাকে, তার জন্য কি হয় রিটেনটিভিটি প্রপার্টিটা তার জন্যই ভ্যালিডেট, মানে রেসিডুয়াল ম্যাগনেটিজম থাকার জন্য রিটেনটিভিটি মানে কিছুটা ফ্লাক্স ডেন্সিটি রিটেন করে, সেটাকেই আমরা বলি রিটেনটিভিটি। বোঝা গেছে? যখন এই স্টেপ টুতে যখন আমরা এইচ কে কমিয়ে কমিয়ে জিরোতে করছি তখন কিন্তু আমার ফ্লাক্স ডেন্সিটি জিরো হচ্ছে না, এটাকে এই প্রপার্টিটাকে বলি রিটেনটিভিটি। আর রিটেনটিভিটি রেসিডুয়াল ম্যাগনেটিজমের জন্য আছে। আশা করি স্টেপ টুটা বোঝা গেল, ঠিক আছে। এরপরে আছি আমরা স্টেপ থ্রি। এরপরে যখন বি পয়েন্টে আমার এই আই পৌঁছে গেল বা জিরো হয়ে গেল, ঠিক আছে, তারপরে নেগেটিভ ডাইরেকশনে আমি এইচটাকে বাড়াতে থাকি, নেগেটিভ ডাইরেকশনে আমি এইচটাকে বাড়াচ্ছি, মানে নেগেটিভ ডাইরেকশনে আমি এইচ বাড়াচ্ছি, মানে আমার এইচ কমানো মানেই তো নেগেটিভ ডাইরেকশনে এইচ বাড়ানো, ঠিক আছে। আমি নেগেটিভ ডাইরেকশনে এইচ বাড়াচ্ছি মানে ডিম্যাগনেটাইজিং করছি, নেগেটিভ ডাইরেকশনে এইচ বাড়াচ্ছি মানে ডিম্যাগনেটাইজিং করছি। ডিম্যাগনেটাইজিং করার সময় দেখা যায় যে সি পয়েন্টে এসে আমাদের ফ্লাক্স ডেন্সিটি জিরো হয়ে যায়। নেগেটিভ ডাইরেকশন মানে নেগেটিভ ডাইরেকশন ডিম্যাগনেটাইজিং করার সময় দেখা যায় যে সি পয়েন্টে এসে ফ্লাক্স ডেন্সিটি জিরো হয়ে যায়, কিন্তু তখন তখন আমরা ডিম্যাগনেটাইজিং করছি, ডিম্যাগনেটাইজিং মানে কারেন্ট কমাচ্ছি আর কি, মানে নেগেটিভ ডাইরেকশনে এইচ বাড়াচ্ছি, এটা ক্লিয়ার। নেগেটিভ ডাইরেকশনে এইচ বাড়াচ্ছি মানে ডিম্যাগনেটাইজিং করছি। যখন আমরা ডিম্যাগনেটাইজিং করছি তখন দেখা যায় যে এক সময় ফ্লাক্স ডেন্সিটি জিরো হয়ে যায়, কিন্তু আমাদের তখন ম্যাগনেটাইজিং ফোর্সকে আমাদের নেগেটিভ ডাইরেকশনে সামান্য থাকে, নেগেটিভ ডাইরেকশনে থাকে। নেগেটিভ ডাইরেকশনে ডিম্যাগনেটাইজিং করা যখন হয় মানে স্টেপ থ্রি বিষয়টা হচ্ছে যখন আমরা এইচ কে কমাতে কমাতে মানে ডিম্যাগনেটাইজিং করতে করতে সি পয়েন্ট পর্যন্ত আসে, তখন দেখা যায় যে ফ্লাক্স ডেন্সিটি জিরো হয়ে যায়, ফ্লাক্স ডেন্সিটি জিরো হয়ে যায়, ঠিক আছে। মানে সি পয়েন্টে এসে ফ্লাক্স ডেন্সিটি জিরো হয়ে যায়। আশা করি স্টেপ থ্রি, এটা হচ্ছে স্টেপ থ্রি, স্টেপ থ্রিটা বোঝা গেল। এরপরে আছে আমরা স্টেপ ফোরে, ঠিক আছে। এরপরে স্টেপ ফোরে যখন আমরা সাইনুসয়েডাল ওয়েতে কারেন্টটা যখন ভ্যারি হচ্ছে নেগেটিভ রিজনে গেছে, নেগেটিভ রিজনে তো একসময় পিক পয়েন্টে পৌঁছাবে, পিক পয়েন্ট হচ্ছে এফ পয়েন্ট, এরপরে তো আমাদের এফের পরেই তো আমাদের ব্যাক করবে, সাইনুসয়েডাল ওয়েতে এফের পরে তো আবার আস্তে আস্তে মানে এইচটা আস্তে আস্তে বাড়তে থাকবে মানে আস্তে আস্তে ম্যাগনেটাইজিং হবে, ঠিক আছে। তখন আমার কি দেখা যায়, তখন দেখা যায় যে আমার ওই এফ পয়েন্টে মানে নেগেটিভ পিক পয়েন্টে আবার স্যাচুরেশন হয়ে যায়, এরপর থেকে আমার বিটা আবার ব্যাক করবে, ঠিক আছে। বিটা এরপর থেকেই আবার ব্যাক করবে, মানে এই পয়েন্টে স্যাচুরেশন পয়েন্ট দেখা যায়, সেটাকে আমরা বলি স্যাচুরেশন ইন নেগেটিভ ডাইরেকশন, স্যাচুরেশন ইন নেগেটিভ ডাইরেকশন। এটা আমরা বলি মাইনাস বি হচ্ছে আমাদের স্যাচুরেশন ইন মাইনাস বি ম্যাক্স, এটা হচ্ছে আমার স্যাচুরেশন
in negative direction. Negative direction. Saturation in negative direction. মাইনাস বি ম্যাক্স হচ্ছে স্যাচুরেশন ইন নেগেটিভ ডাইরেকশন, সেটা কোথায় আছে না এ পয়েন্টে আছে। এ পয়েন্ট তারপর থেকেই আমাদের ব্যাক করা শুরু হবে। ঠিক আছে, বোঝা গেল স্টেপ 4 বোঝা গেল। এবারে স্টেপ 5। স্টেপ 5 এ আমাদের এ পয়েন্টে তো স্টেপ 4 এ আমরা এ পয়েন্ট পর্যন্ত আলোচনা করব। এ পয়েন্টের পরে আমাদের যখন আবার এটা সাইনোসয়েডাল ওয়েতে আবার যখন ডি পয়েন্ট পর্যন্ত ব্যাক করার চেষ্টা করবে তখন কি হয়, ডি পয়েন্ট পর্যন্ত ব্যাক করার চেষ্টা করবে তখন যেটা হয় এই পয়েন্টে এসে এই ডি পয়েন্টে এসে মানে সাপোজ ধরো ডি পয়েন্ট এটা ডি পয়েন্টে এসে তখন কি দেখা যায়, তখন দেখা যায় যে আমাদের ম্যাগনেটাইজিং ফোর্সটা জিরো হয়ে যাচ্ছে। মানে ফ্লাক্স ডেনসিটি পুনরায় জিরো হয়েছে, কিন্তু ম্যাগনেটাইজিং ফোর্স পজিটিভ ডাইরেকশনে থাকে। ম্যাগনেটাইজিং ফোর্স পজিটিভ ডাইরেকশনে থাকে। ম্যাগনেটাইজিং মানে এতটা আমার ম্যাগনেটাইজিং ফোর্স আছে, এই ডি পয়েন্ট পর্যন্ত পজিটিভ ডাইরেকশন ম্যাগনেটাইজিং ফোর্স আছে, কিন্তু দেখা যায় তখন ফ্লাক্স ডেনসিটি জিরো হয়ে যায়। এই পয়েন্টটাকে আমরা বলি কোএরসিভিটি। কোএরসিভিটির ডেফিনেশন হচ্ছে যখন আমাদের ফ্লাক্স ডেনসিটি জিরো হয়ে যায় কিন্তু ম্যাগনেটাইজিং ফোর্স কিছুটা থাকে, সেটাকে বলি আমরা কোএরসিভিটি। এটা হচ্ছে পজিটিভ ডাইরেকশনের কোএরসিভিটি। মানে পজিটিভ ডাইরেকশনে ডি পয়েন্টে কিন্তু পজিটিভ ডাইরেকশনে ফ্লাক্স ডেনসিটি পুরোটা জিরো হয়ে যাচ্ছে, কিন্তু ম্যাগনেটাইজিং ফোর্স থাকছে। এটা হচ্ছে ম্যাগনেটাইজিং ফোর্স। আর যে সি পয়েন্টটা হচ্ছে নেগেটিভ ডাইরেকশনের কোএরসিভিটি। মানে যখন নেগেটিভ ডাইরেকশন মানে সি পয়েন্টটা এখানে, এই পয়েন্টে কি দেখা যায় যে আমাদের ডিম্যাগনেটাইজিং ফোর্স আছে কিন্তু আমাদের ফ্লাক্স ডেনসিটি জিরো হয়ে যায়। বোঝা গেল? এই সি পয়েন্ট হচ্ছে মাইনাস এইচসি আর ডি পয়েন্ট হচ্ছে প্লাস এইচসি। ডি পয়েন্টে পজিটিভ কোএরসিভিটি বলে আর সি পয়েন্টকে নেগেটিভ কোএরসিভিটি বলে। মানে ডি পয়েন্টে এখানে নেগেটিভ ডাইরেকশনে সামান্য এইচসি সামান্য ম্যাগনেটাইজিং ফোর্স আছে কিন্তু আমাদের ফ্লাক্স ডেনসিটি জিরো হয়ে যায়। আর এই ডি পয়েন্টে পজিটিভ ডাইরেকশনে সামান্য ম্যাগনেটাইজিং ফোর্স আছে কিন্তু আমাদের কি ফ্লাক্স ডেনসিটি জিরো হয়ে যায়। বোঝা গেল? তাহলে আশা করি স্টেপ 5টা বোঝা গেল। তো আসি আমরা স্টেপ 6। এরপরে যখন আমরা ডি পয়েন্টের পর সাইনোসয়েডাল ওয়েতে তো ভ্যারি করছে, কারেন্টটা সাইনোসয়েডাল ওয়েতে ভ্যারি করছে, এরপরে সাইনোসয়েডাল ওয়েতে ভ্যারি করতে করতে যখন পজিটিভ ডাইরেকশনে আবার পিক পয়েন্টে পৌঁছাবে, পজিটিভ ডাইরেকশনে পিক পয়েন্টে পৌঁছানো জি এর বিয়ন্ডে যখন পজিটিভ ডাইরেকশনে আবার পিক পয়েন্টে পৌঁছায় তখন কি দেখা যায় এই ডি পয়েন্ট আবার ব্যাক করে এই পয়েন্টে চলে যায়। ঠিক আছে, ডি পয়েন্ট আবার ব্যাক করে এই পয়েন্টে চলে যায় আর কোনটা এই পয়েন্টে। তাহলে আমার এ বি সি এ ডি এ একটা লুপ সৃষ্টি করেছে। এই পয়েন্টটা আমি আমার কারেন্টের ভ্যারিয়েশন হিসাবে আমি দেখে দিলাম। এরপরে কোশ্চেনটা যেটা আছে যে আমার এই পয়েন্টের পরে আমাদের মানে এটা এভাবে আবার কোন সাইনোসয়েডাল ওয়েতে আবার কমতে থাকবে, কিন্তু কোশ্চেনটা হচ্ছে যদি আমি এই পয়েন্টের বাইরে এভাবে যদি বাড়তে থাকি মানে মানে কারেন্টটা যদি লিমিট ছাড়া হবে বি এ পয়েন্টের বাইরে বাড়তে থাকে মানে বি ম্যাক্স এর বাইরে বাড়তে থাকে, তখন হবেটা কি? বি ম্যাক্স এর বাইরে যখন আমি বাড়াতে থাকবো তখন আমার হবেটা কি? এটা হচ্ছে কোশ্চেন আমার। যদি আমি মানে আমার এইজটাকে ম্যাগনেটাইজিং ফোর্সকে যদি বিয়ন্ড বি এ বাড়ায়, বিয়ন্ড এ পয়েন্ট বাড়াতেই থাকলাম, মানে এইজটাকে আমি ইনক্রিজ করছি, মানে এইজটাকে ইনক্রিজ করছি বিয়ন্ড এ পয়েন্ট, মানে এর পয়েন্টের বাইরেও আমি এইজটাকে যদি বাড়াতে থাকি তাহলে আমার হবেটা কি? এখানে যেমন বলা আছে আফটার প্লাস বি ম্যাক্স আর বিফোর প্লাস বি ম্যাক্স, এই দুটো কোশ্চেন আমাকে কোশ্চেন আছে আমার যে আফটার বি ম্যাক্স কি হয় আর বিফোর বি ম্যাক্স কি হয়। মানে এই বি ম্যাক্স এ পয়েন্টের পরে কি হয় আর এ পয়েন্টের আগে কি হয়। আফটার বি ম্যাক্স বিফোর বি ম্যাক্স, আফটার বি ম্যাক্স মিন্স এ পয়েন্ট, আফটার এ পয়েন্ট
আফটার এ পয়েন্ট আর বিফোর এ পয়েন্ট, এ পয়েন্ট কি হয়, এটা আমার কোশ্চেন। যে কোশ্চেনটা হচ্ছে আফটার আফটার বি ম্যাক্স, মানে বি ম্যাক্স এর পরে মানে এ পয়েন্ট ছাড়ে যদি আমি ম্যাগনেটাইজিং ফোর্সকে আরো ইনক্রিজ করতে থাকি তখন কি হয়, আমার ম্যাগনেটিক মেটেরিয়ালের মধ্যে হারমোনিক জেনারেট করে, হারমোনিক জেনারেটেড। এই দুটো কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন পরীক্ষার ক্ষেত্রে এসেছে, মানে ক্রিটিক্যাল কোশ্চেন হলো পরীক্ষার ক্ষেত্রে আছে যে আফটার বিমাসের কি হয় এবং বিফোর বিমাসের কি হয়। আফটার বিমাসে হারমোনিক জেনারেট করে এটা হয়তো তোমাদের জানা না থাকতেও পারে, আর বিফোর বিমাস এটা তোমাদের জানা থাকা উচিত। বিফোর বিম্যাক্সে আমাদের যেটা হয় সেটা হচ্ছে হিস্টেরিসিস জেনারেট করে, হিস্টেরিসিস জেনারেট, হিস্টেরিসিস জেনারেট। তাহলে বিফোর বিম্যাক্স হারমোনিক জেনারেট এবং আফটার বিম্যাক্স হারমোনিক জেনারেট, বিফোর বিম্যাক্স হিস্টেরিসিস জেনারেট। মানে ব্যাপারটা হচ্ছে তোমার এই বিমাসের পরে আমাদের হারমোনিক জেনারেট হয়েছে, মানে এই বিমাসের পরে হারমোনিক জেনারেট হয়েছে, আর এই বিমাসের আগে আমাদের হিস্টেরিসিস থাকে, তোমরা তো জানো। তাহলে আফটার বিমাক্স হারমোনিক জেনারেট, বিফোর বিমাক্স হিস্টেরিসিস জেনারেট। ঠিক আছে, এরপরে আমাদের যেটা জানার বিষয় আছে হিস্টেরিসিসটা কি। তো ধরো মনে করো একটা ম্যাগনেট আছে, এটা এন আর এস, এটা যেহেতু আমাদের কারেন্ট সাইনোসয়েডাল ওয়েতে ভ্যারি করছে, যেহেতু কারেন্ট সাইনোসয়েডাল ওয়েতে ভ্যারি করছে, সাইনোসয়েডাল ওয়েতে ভ্যারি করছে, তাহলে মানে ম্যাগনেটিক ম্যাটেরিয়ালটা কি কন্টিনিউয়াসলি ম্যাগনেটাইজিং এবং ডিম্যাগনেটাইজিং হচ্ছে। মানে এটা কন্টিনিউয়াসলি, মানে এক মতে এটা আছে আর এক মতে হয়ে যাবে, এটা এস হয়ে যাবে, এটা এন হয়ে যাবে। মানে কন্টিনিউয়াসলি এটা যদি ম্যাগনেটাইজিং হয় এটা ডিম্যাগনেটাইজিং, মানে কন্টিনিউয়াসলি ম্যাগনেটাইজিং ডিম্যাগনেটাইজিং হচ্ছে। তাহলে কন্টিনিউয়াসলি ম্যাগনেটাইজিং এবং ডিম্যাগনেটাইজিং হওয়ার জন্যই আমার হিস্টেরিসিস উৎপন্ন হয় ম্যাগনেটিক ম্যাটেরিয়ালের মধ্যে। তাহলে হোয়াই হিস্টেরিসিস জেনারেটেড, হোয়াই 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 হিস্টেরিসিস জেনারেটেড কন্টিনিউয়াসলি, কন্টিনিউয়াসলি ওরিয়েন্টেশন চেঞ্জ। ওরিয়েন্টেশন চেঞ্জ কিভাবে হয়, ওরিয়েন্টেশন চেঞ্জ কিভাবে হয়, যখন আমরা কন্টিনিউয়াসলি ম্যাগনেটাইজিং এবং ডিম্যাগনেটাইজিং করি তখন আমার ওরিয়েন্টেশন চেঞ্জ হয়। ঠিক আছে, ওরিয়েন্টেশন চেঞ্জ ইন ম্যাগনেটিক ম্যাটেরিয়াল, এই জন্যই আমাদের হিস্টেরিসিস জেনারেট হয়। হিস্টেরিসিস জেনারেট করার একমাত্র কারণ হচ্ছে কন্টিনিউয়াসলি ম্যাগনেটাইজিং এবং ডিম্যাগনেটাইজিং করার জন্য আমাদের কন্টিনিউয়াসলি ওরিয়েন্টেশন চেঞ্জ হয়, তার জন্য আমাদের হিস্টেরিসিস জেনারেট হয়। আর হিস্টেরিসিস পার সাইকেল, হিস্টেরিসিস পার সাইকেল, hysteresis per cycle, hysteresis per cycle is equal to the area of BH cup, area of BH cup, area of BH cup equal to the hysteresis generated, hysteresis loss per cycle. Hysteresis loss per cycle হচ্ছে area of BH cup per cycle. It is the important hysteresis loss per cycle. It is the important statement. Hysteresis loss per cycle area of BH cup. ঠিক আছে, তো আজকের ভিডিওতে এইটুকুই। তো তোমরা যদি এই টপিকটা বা এক্সপ্লেনটা ভালো লাগে তাহলে চ্যানেলটা অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব, লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা প্রিপারেশন কন্টিনিউ রাখো, কারণ
আপকামিং অনেক ভ্যাকেন্সি আসতে পারে, যেটা তোমাদের পক্ষে খুবই হেল্পফুল হতে পারে। আপকামিং কারণ তার জন্য তোমরা সবসময় রেডি থাকার চেষ্টা করো আপকামিং ভ্যাকেন্সির জন্য। ঠিক আছে, চলো, থ্যাংক ইউ, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। তখন পর্যন্ত বাই। ঠিক আছে, বাই এগেন।